ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি হোম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। 2 রাত 3 দিনে কম টাকা খরচা করে কিভাবে তোমরা পুরী ভ্রমণ করবে তার A to Z খুঁটিনাটি তথ্য তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওটির মাধ্যমে। হাওড়া কলকাতা থেকে কোন ট্রেন ধরে কম টাকা খরচা করে পুরীতে এসে পৌঁছাবে, পুরী স্টেশন চত্বর থেকে কম টাকা খরচা করে স্বর্গদুয়ারের কাছে কিভাবে পৌঁছাবে, এমনকি রাত্রিবাসের জন্য এত সুন্দর একখানা জায়গার সন্ধান দেব যেখানে তোমরা নামমাত্র খরচে রুম নিয়ে থাকতে তো পারবে, আদার্স অন্যান্য কি কি সুযোগ সুবিধা পাবে সেটাও আমি জানিয়ে দেব। এবং রাত্রিবাসের জন্য যে জায়গাটির সন্ধান দেব সেখানে কিন্তু সমুদ্র সৈকত থেকে মাত্র 1 মিনিট হাঁটা পথে পৌঁছে যেতে পারবে। এবং রাত্রিবাসের জন্য যে জায়গাটির সন্ধান দেব সেইখান থেকে খুব সহজে তোমরা হাঁটা পথে মন্দির প্রাঙ্গণেও পৌঁছে যেতে পারবে। মন্দির প্রাঙ্গণ নিয়ে A to Z খুঁটিনাটি তথ্য, নিরামিষ আমিষ খাবার কোথা থেকে খাবে এবং দিনের বেলা এবং সন্ধ্যেবেলা কিভাবে পুরীর সমুদ্র সৈকত সেজে ওঠে সেটাও কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওটির মাধ্যমে। আশা করছি এই ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লাগবে, তাই নতুন বন্ধুদের বলছি এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকবে। চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখান থেকে শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা, বেরিয়ে পড়েছি পুরী ভ্রমণের উদ্দেশ্যে। দাঁড়িয়ে রয়েছি এখন আমি হাওড়া স্টেশনে। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল ঠিক 8:30। তবে পুরী পৌঁছানোর জন্য আজকে হাওড়া স্টেশন থেকে সকালবেলা 9:10 ধরবো আমি ধৌলি এক্সপ্রেস ট্রেন। স্টেশন চত্বরে আসা মাত্রই অ্যানাউন্সমেন্টটা শুনলাম যে হাওড়া স্টেশনের 20 নম্বর প্ল্যাটফর্মে ধৌলি এক্সপ্রেস ট্রেন দেবে। হাতে এখনো বেশ অনেকক্ষণ সময় রয়েছে, তবে স্টেশন চত্বরে এসে যেটা দেখলাম, স্টেশন চত্বরে কিন্তু বেশ ভালো ভিড় রয়েছে। আমার একটু টেনশনটা কম রয়েছে কারণ আমার কাছে কনফার্ম টিকিট রয়েছে। দেখি এখন আপাতত দাঁড়িয়ে রয়েছে কিন্তু ট্রেনের অপেক্ষাতে, কতক্ষণে প্ল্যাটফর্মে ট্রেন এসে ঢুকছে। ধৌলি এক্সপ্রেস ট্রেন কোনো সাপ্তাহিক ট্রেন নয়। এই ট্রেনটি প্রত্যেক দিনই হাওড়া স্টেশন থেকে ছেড়ে পুরীর উদ্দেশ্যে রওনা দেয় এবং প্রায় প্রত্যেক দিনই হাওড়া স্টেশনের 20 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে। তবুও তোমাদের সুবিধার্থে বলে রাখি, তোমরা একটু আগে ভাগেই স্টেশন চত্বরে পৌঁছে যাবে। যদিও বা কোনো কারণবশত প্ল্যাটফর্ম নাম্বারটা চেঞ্জ হয়, সেই বিষয়গুলো একটু আগে ভাগে পৌঁছে গেলে জানতে পারবে। আমি শুধু তোমাদেরকে ধৌলি এক্সপ্রেস ট্রেনে যে ভিড়টা হয়েছে সেই ভিড়টা একটু দেখাবো। দেখো পেছন দিকেও যেমন ভিড়, এখানেও গেটের সামনে কিন্তু প্রচুর ভিড়। মানে এই ট্রেনটার এত ডিমান্ড, আর পুরী যাওয়ার জন্য কিন্তু এই ট্রেনটা ভীষণ ভাবে একদম মানে ফেমাস বলতে পারো। ভিড়টা শুধু দেখো। আর কনফার্ম টিকিট না হলে পরে আমি তো তোমাদের বলবো এই ট্রেনের জার্নি করা কিন্তু একটু বিপজ্জনক রয়েছে। সামনের দিকে অবশ্য জেনারেল কোচ রয়েছে, তোমরা যারা একদম কম টাকা খরচা করে যেতে চাইছো তোমরা কিন্তু জেনারেল কোচেও যেতে পারো। তবে আমার মনে হয় এত দূরের জার্নি কনফার্ম টিকিট নিয়ে সিটে বসে যাওয়াটাই কিন্তু বেটার অপশন হবে। ট্রেন ছাড়তে আর মোটামুটি 4 মিনিট বাকি রয়েছে। এই মাত্র কিন্তু ট্রেনের গেটটা মোটামুটি খালি হয়েছে, মানে ওঠার মতো সিচুয়েশন রয়েছে। কিছুক্ষণ আগে যে পরিমাণে ভিড়টা ছিল, এর আগেও আমি ধৌলি এক্সপ্রেস ট্রেনে বহুবার জার্নি করেছি পুরী পৌঁছানোর জন্য, এতটা ভিড় কোনোদিনও দেখিনি। যাই হোক বন্ধুরা, কিছু কথা জানিয়ে রাখি। পুরী যাওয়ার জন্য ধৌলি এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটে রেখেছিলাম মোটামুটি 2 মাস আগে IRCTC অ্যাপ্লিকেশন থেকে অনলাইনে। সেই সময় আমার মাথা পিছু ট্রেন ভাড়া পড়েছিল 200 টাকা করে, আর এখন কিন্তু ট্রেন ভাড়াটা বেড়ে হয়ে গিয়েছে 210 টাকা করে। সিট পড়েছে আমার D7 এর গেট এইখানে রয়েছে। আর দেরি করবো না, সোজা ট্রেনে উঠে পড়বো। ট্রেনে ওঠার জন্য কতটা পরিমাণে ভিড় এড়িয়ে আমাকে যেতে হয়েছিল তোমরা একটু হলেও আন্দাজ করতে পেরেছো। সময় বিশেষে কিছু কথা বলা আমাদের সকলকেই দরকার। কনফার্ম টিকিট নিয়ে রিজার্ভেশন বগিতে ওঠার কারণ সেফ এবং কমফোর্টেবল ভাবে যাতে জার্নিটা কমপ্লিট করতে পারি। সময় বিশেষে কিছু পাবলিক রয়েছে যারা জেনারেল টিকিট কেটে রিজার্ভেশন বগিতে উঠে পুরো বগিটাকেই নোংরা করে দেয়। সেই সময় জার্নিটা একটু বিরক্তিকর হয়ে ওঠে। আমি জানি না এইসব বিষয়ে রেল কর্তৃপক্ষ কিংবা সরকার কবে নজর দেবে। ট্রেন নাম্বার 18409 শালিমার স্টেশন থেকে রয়েছে জগন্নাথ এক্সপ্রেস ট্রেন। হাওড়া স্টেশন থেকে রয়েছে ট্রেন নাম্বার 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন। 22895 বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন হাওড়া স্টেশন থেকে ছাড়ে পুরীর উদ্দেশ্যে রওনা দেয়। রয়েছে হাওড়া স্টেশন থেকে 12277 শতাব্দী এক্সপ্রেস ট্রেন। শিয়ালদা স্টেশন থেকে রয়েছে 22201 দুরন্ত এক্সপ্রেস ট্রেন। এইসব ট্রেনগুলো ধরলে পরে পুরীতে খুব সহজে পৌঁছে যেতে পারবে।
ফাইনালি সন্ধ্যেবেলা 6:16 আমি পৌঁছে গিয়েছি পুরী স্টেশনে। ট্রেন আসার সঠিক সময় ছিল পুরী স্টেশনে সন্ধ্যেবেলা 6:15-তে, শুধুমাত্র 1 মিনিট লেট হয়েছে। একদম বলতে পারো সঠিক সময়ে আমরা পুরী স্টেশনে পৌঁছে গিয়েছি। ট্রেন কিন্তু দাঁড়িয়েছিল পুরী স্টেশনের 4 নাম্বার প্ল্যাটফর্মে। তবে তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যে কোনো প্ল্যাটফর্মে কিন্তু ট্রেন থেকে নামতে পারো, মানে যেই স্টেশনে বা যেই প্ল্যাটফর্মে ট্রেন দেবে, ট্রেন থেকে নামার পরে মেন গেটে যাওয়ার জন্য তোমরা কিন্তু সোজা রাস্তাটা ধরবে। সোজা গিয়ে বাঁ দিকের রাস্তাটা ধরলে পরে খুব সহজেই তোমরা পুরী স্টেশনের যে মেন গেটটা রয়েছে সেদিকে খুব সহজে বেরিয়ে যেতে পারবে। পুরী এমনই একখানা টুরিস্ট পয়েন্ট বা বলতে পারো এমনই একখানা তীর্থস্থান যেখানে কিন্তু সব সময়, মানে বছরের যে কোনো সময়ই আসো না কেন, এই পরিমাণের ভিড় তোমরা লক্ষ্য করতে পারবে। ট্রেন থেকে সকলেই নেমে এবারে কিন্তু মেন গেটে যাওয়ার জন্য রওনা দিয়েছে। পুরী স্টেশন চত্বরে এখন কিন্তু বেশ ভালো ব্যবস্থা করেছে, যেটা এসে চোখে পড়লো। এক্সিট গেট এবং এন্ট্রি গেট দুটো কিন্তু আলাদা। আমরা এক্সিট গেট দিয়ে বাইরের দিকে বেরিয়ে আসলাম। আমার পাশে তোমরা দেখতে পাচ্ছ ব্যারিকেড রয়েছে। ব্যারিকেডের ওই পার দিয়ে যে রাস্তাটা রয়েছে, এদিক দিয়ে কিন্তু সকলেই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে স্টেশন চত্বরের দিকে। আর এখন আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি সামনের দিকে দেখা যাচ্ছে কিন্তু টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের সামনের দিকে বেশ ভালো বসার ব্যবস্থা রয়েছে এবং বাইরের দিকে বেরোলে পরে তোমরা কিন্তু এখানে ওয়েটিং রুমের ব্যবস্থা পাবে, ওয়াশরুমের ব্যবস্থা পেয়ে যাবে। আর আমি এবারে এই রাস্তা ধরে সামনের দিকেই এগিয়ে যাব। ঠিক যখন তোমরা টিকিট কাউন্টারের সামনে এই এরিয়াতে এসে পৌঁছাবে, অটো, টোটো এবং ম্যাজিক ভ্যানের ড্রাইভার দাদারা তোমাদেরকে ঘিরে ধরবে। আশ্বাস দেবে কম টাকা খরচা করে একদম পুরী সমুদ্র সৈকতের সামনে খুব সুন্দর একখানা হোটেলের সন্ধান দিয়ে দেবে, কম টাকা খরচা করে পৌঁছে দেবে। আমি বলবো তাদের কাছ থেকে একটু দূরে থাকার জন্য। স্টেশন চত্বর থেকে 2-4 পা যদি তোমরা সামনের দিকে এগিয়ে আসো, দেখতে পারবে বড় একখানা কিন্তু গাড়ি স্ট্যান্ড হাতের ডান দিকে তোমরা দেখতে পারবে। এই গাড়ি স্ট্যান্ডে এদিকে কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে একদিকে অটো, আরেক সাইডে কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে ম্যাজিক ভ্যান। তোমরা যারা আগে থেকে হোটেল বুক করে আসবে, তোমরা কিন্তু এখান থেকে অটো নয়তো ম্যাজিক ভ্যান রিজার্ভ করে তোমরা কিন্তু হোটেলে চলে যেতে পারো কিংবা স্বর্গদুয়ারের কাছেও চলে যেতে পারো। তবে একটা কথা বিশেষ করে তোমরা মাথায় রাখবে, এই জায়গাতে কিন্তু বিশেষ করে টুরিস্টদের সাথে প্রচুর পরিমাণে স্ক্যাম করা হয়, তাই এই জায়গাতে থাকলে পরে তোমরা একটু সজাগ থাকবে। আচ্ছা, তোমরা যারা একদম কম টাকা খরচা করে স্বর্গদুয়ারের কাছে পৌঁছাতে চাইছো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। স্টেশন চত্বর থেকে হাঁটা পথে একদম চলে আসবে মেন রোডে। এই দেখো মেন রোড দেখা যাচ্ছে। মেন রোডের কাছে এইখানে যদি তোমরা একদম যে ট্রাফিক এরিয়াটা রয়েছে এখানে যদি দাঁড়িয়ে থাকো, তোমরা কিন্তু বাসের সুবিধাও পেয়ে যাবে। এখান থেকে তোমরা এমনি বাসও পেয়ে যাবে এবং ব্যাটারি চালিত যে বাসগুলো রয়েছে সেই বাসগুলোও তোমরা পেয়ে যাবে। মেন রোডের ওপরে এসে দাঁড়ালে চোখে পড়বে ব্যাটারি চালিত এরকম সুন্দর বড় বড় এসি বাস, যে বাসগুলো ধরে কম টাকা খরচা করে খুব সহজে তোমরা পুরীর জগন্নাথ মন্দিরে পৌঁছে যেতে পারবে। 1 থেকে 2 মিনিট পর পরই এই বাসগুলো স্টেশন চত্বরের সামনে দিয়ে যাওয়া আসা করে। স্বর্গদুয়ার যেতে হলে তোমাদের খুব জোর 10 থেকে 15 মিনিট দাঁড়াতে হতে পারে। তবে স্বর্গদুয়ার যাওয়ার জন্য সরকারি এবং বেসরকারি বাসের তোমরা কিন্তু ব্যবস্থা পেয়ে যাবে। স্টেশন চত্বর থেকে বেসরকারি বাসে স্বর্গদুয়ার যেতে হলে মাথা পিছু ভাড়া পড়বে 15 টাকা। আমার একটু তাড়া থাকার কারণে আমি কিন্তু একদম মেন রোডের সামনে থেকে একখানা টোটো ঠিক করে নিয়েছি। আর এই টোটো কিন্তু আমাদেরকে রিজার্ভ করতে হলো 100 টাকা দিয়ে। 100 টাকা দিয়ে একদম স্টেশন চত্বরের সামনে থেকে আমাকে স্বর্গদুয়ারের সামনে নামিয়ে দেবে। আর তোমরা যারা একদম কম টাকা খরচা করে ভাবছো বাসে যাবে স্বর্গদুয়ারের সামনে, মাথা পিছু খরচা হবে কিন্তু মাত্র 10 টাকা করে। চলো এবারে টোটোতে ওঠা যাক। স্টেশন চত্বর থেকে পুরীর স্বর্গদুয়ারের দূরত্ব খুব একটা বেশিক্ষণের নয়, তবুও অনেক টোটোওয়ালাই বলছিল 180 টাকা ভাড়া, অনেকেই বলছিল 150 টাকা। অনেক বার্গেনিং করার পরে 100 টাকাতে রাজি হয়েছিল। তোমরা যারা আমার মতো টোটো ধরে আসতে চাইছো স্বর্গদুয়ারের সামনে, তারা একটু বার্গেনিং করে 100 টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারো স্বর্গদুয়ারের সামনে। তবে মাথায় রাখতে হবে, স্বর্গদুয়ার ছেড়ে যদি তোমরা আগে থেকে ঠিক করা কোনো হোটেলে যেতে চাইছো কিংবা অন্য কোনো গলিগালাতে ঢুকতে চাইছো, সেই ক্ষেত্রে টোটো ভাড়াটা কিন্তু একটু বেশি হয়ে যাবে। তোমরা আগে থেকে এই বিষয়ে টোটো ড্রাইভার দাদার সাথে কথা বলে নেবে। নেমে পড়লাম আমি স্বর্গদুয়ারের একদম ঠিক সামনে। আচ্ছা, স্বর্গদুয়ারের সামনে এখানে যে শ্রী চৈতন্য মহাপ্রভুর একটা বড় মূর্তি রয়েছে সেখানে কিন্তু টোটো থেকে নেমেছি। আচ্ছা, এক সাইডে যেরকম তোমরা দেখতে পারবে মন্দিরে যাওয়ার রাস্তা বা এখানে চৈতন্য দেবের মূর্তি, আর এই সাইডে কিন্তু তোমরা দেখতে পারবে সমুদ্র সৈকত। এখন প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। সমুদ্র সৈকতে আপাতত পরে যাব আমি, তবে আগে কিন্তু আমি থাকার জন্য হোটেলটা ঠিক করব, কারণ আগে থেকে কোনো রকম হোটেল আমি বুক করে আসিনি। দেখি এবারে কোথায় থাকি, যেখানে থাকবো সেখানকার সমস্ত কিছু ইনফরমেশন তুলে ধরবো। তবে এখন আমি এই রাস্তাটা ধরে সোজা এগিয়ে যাব।
আমার ঠিক ব্যাক সাইডে চোখে পড়ছে তোমাদের কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর বড় মূর্তি। আর বাঁ দিকে তাকালে পরে চোখে পড়বে সমুদ্র সৈকত, ডান দিকে চোখে পড়বে হোটেল নীলাচল। শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তির ঠিক পাশ দিয়ে একটি রাস্তা সোজা চলে যাচ্ছে। ডান দিকে যদি তোমরা এগিয়ে যাও চোখে পড়বে ভারত সেবাশ্রম সংঘ, আর বাঁ দিকের রাস্তাটা সোজা চলে যাচ্ছে কিন্তু স্বর্গদুয়ার, যে পুরীর যে শ্মশান রয়েছে মেন শ্মশান সেই দিকে। তবে আজকে আমি যেখানে নাইট স্টে করবো সেখানে যাওয়ার জন্য স্বর্গদুয়ারের যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটাই কিন্তু ধরবো। আশেপাশের এরিয়া দেখে তোমরা বুঝতেই পারছো গাড়ি ঘোড়া যাওয়া আসা করছে, তেমনি টুরিস্টদের ভিড়, প্রচুর নয়েজ রয়েছে চারিদিকে। চলো তাহলে সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তির সামনে থেকে মোটামুটি 2-4 মিনিট হাঁটা পথে চলে এসেছিলাম শ্রী পুরুষোত্তম গৌরিয়া মঠের সামনে। পুরীতে এসে রাত্রিবাসের জন্য বেছে নিয়েছিলাম শ্রী পুরুষোত্তম গৌরিয়া মঠ, কারণ এটা কিন্তু একদম রোডের পাশে এবং পরিবেশটাও বেশ ভালো। আমি এখন ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি আগে লোকেশনটা তোমাদেরকে দেখিয়ে দিই। আমি যেই ব্যাক সাইডে রাস্তাটা ধরে এগিয়ে এলাম, পরপর কিন্তু হাতের বাঁ সাইডে পড়েছিল কাকাতুয়ার খাজার দোকান। দেখো এখান থেকেও দেখা যাচ্ছে কাকাতুয়া দোকানের বড় বোর্ড। 2-4 পা সামনের দিকে এগিয়ে আসবে, হাতের ডান দিকে চোখে পড়বে ইসকন। ইসকনের ঠিক উল্টো দিকে বড় একখানা প্রবেশদ্বার রয়েছে, যেখানে সামনের দিকেই বড় করে লেখা রয়েছে শ্রী পুরুষোত্তম গৌরিয়া মঠ। তোমরা কিন্তু কম টাকা খরচা করে এখানে খুব সুন্দর রুমের ব্যবস্থা পেয়ে যাবে থাকার জন্য। আর আজকে কিন্তু রাত্রিবাসের জন্য শ্রী পুরুষোত্তম গৌরিয়া মঠ আমি বেছে নিয়েছি। এই হলো প্রবেশদ্বার, প্রবেশদ্বার দিয়ে এবারে ভেতরের দিকে এন্ট্রি করব। মেন গেট দিয়ে এন্ট্রি করলে পরে সবার প্রথমেই চোখে পড়বে কিন্তু অফিস ঘর, যেখানে এসে সবার প্রথমে তোমাদেরকে কথা বলতে হবে রুম নেওয়ার জন্য। এই হলো অফিস ঘর। তবে আমি এসে কিন্তু রুম নিয়ে নিয়েছি, আমাকে দিয়েছে একদম নিচের দিকের রুমটাই 101 নাম্বার রুম। আর রুমটা দিয়েছে আমাকে কিন্তু একদম ঠিক এইখানে, মানে মেন গেট দিয়ে এন্ট্রি করলে পরে হাতের ঠিক বাঁ সাইডের প্রথম ঘরটাই কিন্তু আমাদের। তবে বন্ধুরা এখানে কিন্তু রুম নিয়ে তো তোমরা থাকতে পারবে, তাছাড়াও এখানে খুব সুন্দর খাওয়ারও কিন্তু ব্যবস্থা রয়েছে। কুপন কেটে তোমরা এখানে ভোগ প্রসাদও গ্রহণ করতে পারো। বুঝতেই পারছো চারিদিকে বেশ অন্ধকার, রাতের অন্ধকারে পুরো পুরুষোত্তম গৌরিয়া মঠ আমি তোমাদেরকে দেখাচ্ছি না, এখন আপাতত রুমটা দেখাবো। কালকে সকালবেলা পুরো পুরুষোত্তম গৌরিয়া মঠটা কিন্তু ঘুরিয়ে দেখাবো, আর এবং আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। ভীষণ ভালো পরিবেশ। পুরীতে আসলে পরে যদি এখানে রুম খালি থাকে আমি কিন্তু এখানে থাকার চেষ্টা করি, কারণ এই পরিবেশে থাকতে আমার বেশ ভালো লাগে। শ্রী পুরুষোত্তম গৌরিয়া মঠে থাকলে পরে তোমাদেরকে কিন্তু খরচা করতে হবে মাত্র 600 টাকা। মাত্র 600 টাকা খরচা করলে পরে এখানে কিন্তু খুব সুন্দর রুমের ব্যবস্থা তোমরা পেয়ে যাবে। এখন আপাতত খালি রয়েছে 101 নাম্বার রুম, এই রুমটাই আমাকে দিয়েছে। এটা 3 বেডের রুম, খরচা হলো কিন্তু আমার 600 টাকা। নর্মাল রুম, তবে ব্যবহার করার মতো বেশ অনেক কিছুই রয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই হলো একখানা বড় বেড, যেখানে রয়েছে পরপর 3টে বালিশ। আর তোমরা কিন্তু যদি অ্যাডজাস্ট করে থাকতে পারো এই 3 বেডরুমে কিন্তু তোমরা 4 জনও থাকতে পারবে। এখানে রয়েছে বেডের পাশে একখানা ছোট্ট প্লাস্টিকের টি টেবিল, একখানা চেয়ার, জামা কাপড় ঝোলানোর জন্য একটা হ্যাঙ্গারের ব্যবস্থা পেয়ে যাবে। এই হলো জানলা। বেডের পাশেও এই যে জানলাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জানলাটা খুললে পরে তোমরা কিন্তু মেন রোডটা দেখতে পারবে, যে রাস্তাটা দিয়ে আমি আর কি আসলাম। এখানে রয়েছে র্যাক, যেখানে লাগেজ রাখতে পারবে। এই হলো আয়নার ব্যবস্থা। একটু আমি এই দিকটা দেখিয়ে দিচ্ছি। রুমে যখন তোমরা এন্ট্রি করবে এখানে কিন্তু সুইচ বোর্ডের ব্যবস্থা দেখতে পারবে, লাইট রয়েছে 2খানা এবং পাখার ব্যবস্থা রয়েছে। ওয়াশরুমটাও কিন্তু ছোটর মধ্যে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, 2খানা মগ, একটা বালতি, বেসিন, আর রয়েছে কিন্তু শাওয়ারের ব্যবস্থা। মোটামুটি কিন্তু ব্যবহার করার যোগ্য রয়েছে। যদি তোমাদের মনে হয় তোমরা এই রুমে থাকতে পারবে, অবশ্যই তোমরা পুরুষোত্তম গৌরিয়া মঠে আসলে কিন্তু মাত্র 600 টাকা খরচা করে রুম নিয়ে থাকতে পারবে। তবে আমি কিন্তু যখন এসেছিলাম তখন প্রায় অফিস ঘর বন্ধ হয়ে যায়। এসে ঝটপট করে আগে রুমটা নিয়েছি। মহারাজের সাথে আমি কথা বলেছি, মহারাজ আমাকে বলে দিলেন যে কালকে সকালবেলা আমার কাছ থেকে সমস্ত কিছু ইনফরমেশন গুলো তোমরা নিয়ে নেবে, তারপর তোমাদের ভিডিওর মাধ্যমে পৌঁছে দেবে দর্শকদের কাছে। তাই একটু ওয়েট করো, কালকে সকালবেলা মহারাজের সাথে কথা বলে এখানকার কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটা আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো, যাতে তোমরা আগে থেকে কথা বলে আসতে পারো। বেশ অনেকটা দূরের জার্নি করে এখানে পৌঁছেছি, অনেকটা টায়ার্ড রয়েছি। এবার একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে পুরুষোত্তম গৌরিয়া মঠে কিন্তু খাবারেরও ব্যবস্থা রয়েছে। কুপন কেটে নিয়েছি, রাতের খাবারটা এখানেই খেয়ে নেব। তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালবেলা। তার আগে একটু ফ্রেশ হয়ে এখন রুমের মধ্যেই আপাতত ছেলের সাথে সময় কাটাবো। শ্রী পুরুষোত্তম গৌরিয়া মঠের অফিস ঘর ভোরবেলা 5:30 থেকে শুরু করে সন্ধ্যে 7:30 পর্যন্ত খোলা থাকে। তাই তোমরা ভোর 5:30 থেকে শুরু করে সন্ধ্যে 7:30 পর্যন্ত যে কোনো টাইমে এসে চেক ইন করতে পারো।
গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল পুরো রেডি হয়ে গিয়েছি, বেরিয়ে পড়বো সোজা শ্রী পুরুষোত্তম গৌরিয়া মঠ থেকে সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। তবে তার আগে একটু পুরুষোত্তম গৌরিয়া মঠটা আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, কারণ রাতের বেলা এসেছিলাম, রুমটা ছাড়া আর কিছুই দেখাতে পারিনি। এখন আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি, সামনের দিকে যে রুমটা রয়েছে এই রুমটাতেই আমি ছিলাম, 101 নাম্বার রুম। এখানে লাইন দিয়ে প্রচুর রুমের ব্যবস্থা রয়েছে, গ্রাউন্ড ফ্লোরেও রুম রয়েছে, ওপরের দিকে আরো 2টো ফ্লোর রয়েছে। পুরো বিল্ডিং এর নাম হলো ভক্ত নিবাস। উল্টো দিকেই তাকালে পরে তোমরা কিন্তু এই যে নিচে নামার যে সিঁড়িটা রয়েছে এই দিক দিয়ে গেলে পরে আরো প্রচুর রুমের ব্যবস্থা পেয়ে যাবে। এই দিকটা দেখানোর আগে আমি এই দিকটা একটু দেখাই। এখানে কিন্তু বেশ অনেকটা বড় জায়গা জুড়ে রয়েছে তুলসী মঞ্চ। যেহেতু বাদরের উৎপাত রয়েছে তাই কিন্তু জায়গাটা খুব সুন্দর করে ঘেরা। ভেতর দিকে তুলসী মঞ্চটা খুব সুন্দর করে সাজানো, আরো বিভিন্ন ধরনের গাছগাছালি রয়েছে। আচ্ছা, এই দিকে তোমরা দেখতে পারবে তীর্থকুঞ্জ, পুরো বিল্ডিংটার নাম হলো তীর্থকুঞ্জ। প্রচুর রুম রয়েছে সেইখানে। এখানে তোমরা অনায়াসে কিন্তু থাকতে পারো। ভীষণ সুন্দর পরিবেশ, শান্ত নিরিবিলি একখানা জায়গা। আমি কিন্তু চেষ্টা করি পুরী ভ্রমণে আসলে পরে এখানে থাকার, আমার তো বড্ড ভালো লাগে। তোমরাও চাইলে পরে একবার এসে থাকতে পারো। এবারে এখান থেকে সোজা বেরিয়ে যাব আমি কিন্তু সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। চলো, একদম সমুদ্র আমাদেরকে ডাক দিয়েছে, চলো সমুদ্র সৈকত থেকে এবারে ঘুরে আসি। শ্রী পুরুষোত্তম গৌরিয়া মঠে দুপুরের এবং রাতের ভোগ প্রসাদ গ্রহণের ব্যবস্থা রয়েছে। তোমরা যারা একদম নিরামিষ খাবার খেতে চাইছো, অনায়াসে 120 টাকার বিনিময়ে কুপন কেটে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারো। ভোরবেলা 5:30 থেকে 9টা পর্যন্ত দুপুরের ভোগ প্রসাদের কুপন দেওয়া হয় এবং রাতের যারা ভোগ প্রসাদ গ্রহণ করতে চাইছো তারা বেলা 11টার মধ্যে এসে কুপন কেটে যেতে পারো। শ্রী পুরুষোত্তম গৌরিয়া মঠে তোমরা যদি নাও থাকো, বাইরে অন্য কোনো জায়গাতে হোটেল নিয়ে রয়েছো, ভাবছো ঠাকুরের ভোগ প্রসাদ গ্রহণ করবে, তারা এইখানে এসে কুপন কেটে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে। শ্রী পুরুষোত্তম গৌরিয়া মঠে আমি 2 দিন রাত্রিবাস করেছিলাম। রুম ভাড়া 600 টাকা করে। যেহেতু আমরা 2 জন ছিলাম, সেই ক্ষেত্রে রুম ভাড়া এক একজনের পড়েছিল মাথা পিছু 600 টাকা করে। শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তির পাশ দিয়ে স্বর্গদুয়ার এবং স্বর্গদুয়ার হয়ে কাকাতুয়ার সামনে দিয়ে কিভাবে তোমরা শ্রী পুরুষোত্তম গৌরিয়া মঠে এসে পৌঁছাবে সেটা আমি তোমাদেরকে কালকে দেখিয়েছিলাম। আজকে তোমাদেরকে আরো একখানা রাস্তা দেখাবো, যে রাস্তাটা ব্যবহার করলে পরে বা সেই রাস্তা দিয়ে যাতায়াত করলে পরে খুব সহজে মাত্র 1 মিনিট হাঁটা পথে কিন্তু পৌঁছে যেতে পারবে সমুদ্র সৈকতে। এই হলো ব্যাক সাইডে দেখা যাচ্ছে শ্রী পুরুষোত্তম গৌরিয়া মঠ। গৌরিয়া মঠ থেকে বাইরের দিকে বেরিয়ে আসলে পরে হাতের ঠিক বাঁ সাইডে 2-4 পা এগিয়ে আসবে, দেখতে পারবে এখানে বড় একখানা প্রবেশদ্বার। প্রবেশদ্বারের ওপরের দিকে দেখো লেখা রয়েছে শ্রী শ্রী হরিদাস ঠাকুরের সমাধি মঠ। এই যে প্রবেশদ্বারটা রয়েছে, প্রবেশদ্বারের নিচ দিয়ে দেখো একখানা রাস্তা চলে যাচ্ছে। এই রাস্তা ধরেই সামনের দিকে এগিয়ে যাব। প্রচুর জমজমাট এরিয়া তো, চারিদিকে একটু নয়েজ হচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। হরিদাস ঠাকুরের সমাধি মঠের যে বড় প্রবেশদ্বারটা দেখালাম, সেখান থেকে মোটামুটি 1 মিনিট হাঁটা পথে চলে এসেছি আমি একদম সমুদ্র সৈকতের সামনে। সামনেই সমুদ্র সৈকত দেখা যাচ্ছে, সেখানে তো যাব। তার আগে তোমাদেরকে লোকেশনটা দেখিয়ে দিচ্ছি। এই যে ব্যাক সাইডের রাস্তাটা, এই রাস্তা দিয়ে বেরিয়ে এলাম মেন রোডে। তোমরা বাঁ সাইডে দেখতে পারবে বেলাভূমি হোটেল। সুবিধার্থে আর একটু ভালো করে বলে দিচ্ছি, এইখানে রয়েছে 16 আনা বাঙালি হোটেল এবং রেস্টুরেন্ট। ঠিক এই যে দুটোর মাঝামাঝিতে রয়েছে এই রাস্তাটা ওপরের দিকে যাওয়ার, এই রাস্তা ধরেই কিন্তু একদম সমুদ্র সৈকতের কাছে চলে এসেছি। মানে তোমরা এমনই একটা সুন্দর জায়গাতে থাকবে যেখান থেকে বাজার, সমুদ্র সৈকত, স্বর্গদুয়ার সবকিছু কিন্তু হাতের কাছে রয়েছে। পুরী ভ্রমণে এসে একজন সাবস্ক্রাইবার দাদার সাথে দেখা হয়ে গেল, দিদিও রয়েছেন, আমার নাকি ভিডিও দেখে। এসে জিজ্ঞেস করছে আমাকে যে তারাপীঠের ভিডিও দেখেছি, ভীষণ ভালো লাগলো। ব্যাপকভাবে আপনি শান্তিনিকেতন করেছেন, সোনাঝুরি হাট করেছেন, প্রচুর ভিডিও আপনার দেখি। ভুল ইনফরমেশন কিছু দিই না তো? একদম কিচ্ছু ভুল ইনফরমেশন নেই। তা বলবো কি করে আমি। ধন্যবাদ, ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, রান্নার চ্যানেল, আর নর্থরা রান্নাঘর। আচ্ছা আর ইউটিউবে একটা চ্যানেল আছে, আমি দুটো চ্যানেলই চালাই। আচ্ছা ইউটিউবে হচ্ছে রান্নার, আর এই ফেসবুকে এমনি ভিডিও। আচ্ছা, নাম কি আছে রান্না চ্যানেল? রান্নাঘর। অর্চনার রান্নাঘর। আচ্ছা, তোমরা যারা রয়েছো আমার ভিডিও দেখো, একবার দিদি ভাইয়ের ভিডিও গুলোও দেখে নিতে পারো, রান্না বান্না করে দেখায়। এরকম ভাবে ভাবতেই পারিনি। ধন্যবাদ। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঘুরতে ঘুরতে গেলে ব্লগ গুলো দিই ওই আচ্ছা চ্যানেলেই, আর এমনি বাড়িতে রান্নার ভিডিও করি। ঠিক আছে, অর্চনা রান্নাঘর। তো এই মেয়ে না ছেলে কোথায় গেল? ছেলে ওই যে দুজনে খেলনা দুটো, কিনেছে, দুটো দুজনে মিলে কোথায়? খেলছে দুটো ওই যে কোথায়? ওইখানে।
ও বাবা থাকবে না, হাই করো। হাই। ও খেলায় ব্যস্ত না, কালকে এসছি আমরা। আমরা আজকে সকালে ঢুকে থ্যাংক ইউ। দিদি নয় একদম। আচ্ছা ঠিক আছে মাম্পি। দাদা। মাম্পি 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 দাদা থ্যাংক ইউ। হ্যাঁ টাটা। সমুদ্র সৈকতের দিকেই এগিয়ে যাচ্ছি, হাতে আমার হলো টোপলা যার মধ্যে ছেলেগুলোর আমার খেলনা রয়েছে। এখানে সামনে আরো একখানা পুচকে, অবস্থা দেখো সব একদম দাদা হয়ে গেছে। বাবু কোথা থেকে এসছো তুমি? কোথা থেকে এসো দেখি, জোরে বলো কোথা থেকে? ঢাকুরিয়া। ঢাকুরিয়া থেকে? হ্যাঁ। কবে এসছো? সোমবার। সোমবার দিন এসছো। সমুদ্রে স্নান করেছো? হ্যাঁ করেছি। করেছো? হ্যাঁ। বাবা মা দেখছি সামনে দাঁড়িয়ে ছিল মেন রোডের কাছে, ও একা একা চলে এসছে সমুদ্রে স্নান করার জন্য। ভালো লাগে সমুদ্রে স্নান করতে? হ্যাঁ। যাই হোক, এখানে এবারে বেশ খানিকক্ষণ সময় কাটাবো, অনেকক্ষণ থাকবো, ছেলেগুলোও একটু খেলতে পারবে। তারপরে তো আবার দর্শনে আমরা বেরিয়েই পড়বো। দর্শনে কখন যাচ্ছি সেটা অবশ্যই বলে দেবো, তার আগে সমুদ্রে একটু চুটিয়ে মজা করে নেবো। সকালে জলখাবারটা আজকে কমপ্লিট করছি কিন্তু সমুদ্র সৈকতের একদম ঠিক পার থেকে। আসলে আমি যতবারই পুরীতে আসি দেখবে এরকম লোকাল মানুষজন কিন্তু সাইকেলে করে হাঁড়ি কড়াই নিয়ে বেশ সুন্দর করে কিন্তু দই বড়া ইডলি এগুলো বিক্রি করে, খুব সুন্দর করে সার্ভ করে। প্রত্যেকবার আসি, প্রত্যেকবার টেস্ট করি। এইবারও তার অন্যথা হয়নি, 30 টাকা প্লেট নিয়ে নিলাম কিন্তু দই বড়া। এবার আমার ছেলেদের কাণ্ডটা দেখো, আসার পথে এক দোকান থেকে এই বালতি কিছু কড়াই কি সব জিনিসপত্র কিনেছে, খেলনা, এই দিয়ে এখন খেলতে বসেছে। আমি বলছি খাবার খাওয়াবো, বলছে না খাবো না, এখন শুধু খেলবো। জানি না এদেরকে সাথে নিয়ে বেরিয়েছি, কিভাবে কাজ কমপ্লিট করব, কখন খাবো, আর পুরো জায়গাটা কিভাবে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তবুও চেষ্টা করব সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করার। একটা মজার বিষয়, দই বড়াটা তোমরা কিন্তু দু রকম ভাবে খেতে পারো। দই দিয়েও খেতে পারো, ঘুগনি দিয়েও খেতে পারো। যেহেতু সৌরভ দই খেতে একদম পছন্দ করে না, যার জন্য আমাকে কিন্তু ঘুগনি দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা ঝুরি ভাজা দিয়ে দই বড়াটা সার্ভ করেছিল। খেতে অসাধারণ লাগছিল। এত সুন্দর সমুদ্রের দৃশ্য পাশ দিয়ে যাচ্ছে, কিন্তু মদন মোহন এসছে, পুরীর বিচে বসে রয়েছি আর মিষ্টি ট্রাই করব না তা হতেই পারে না। কত করে মিষ্টি আর কি কি পাওয়া যাচ্ছে আগে তুমি সেটা দেখাও। এসো এসো। এটা মদন মোহন 10 টাকা পিস। 10 টঙ্কা মানে বুঝতে পেরেছো, 10 টাকা পিস মদন মোহন। ছানা গজা 10। আচ্ছা, ছানা ঝিল্লি 10। মোটামুটি সবই 10 টাকা করে। রসগোল্লা 10 টাকা। রসগোল্লা 10 টঙ্কা মানে 10 টাকা। ছানা পোড়া 20 का एक পিস। আচ্ছা, 20 টাকা করে ছানা হ্যাঁ। পোড়া। তুমি আমাকে মদন মোহনটা খাওয়াও। পুরীতে আসলে পরে প্রত্যেকবার আমি কিন্তু এই মদন মোহন মিষ্টিটা ট্রাই করি, আমার ভীষণ ভালো লাগে। এইবারও তার অন্যথা হলো না, বিচে বসে মিষ্টি খাবো। অসাধারণ অসাধারণ, বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যাচ্ছে, তোমরা কিন্তু ট্রাই করতে পারো, ভীষণ ভালো লাগবে। তবে একটা কথা বলে দিচ্ছি, মিষ্টি খাওয়ার পরে দাদাদের কাছে কিন্তু একখানা প্লাস্টিক রয়েছে, এই পাতাগুলো যেখানে সেখানে ফেলবে না, সেই প্লাস্টিকে দিয়ে দেবে। আর এই দাদাকে চিনে রাখো, মিষ্টিটা অসাধারণ খেতে। অল্প একটু আমি খাবো, সৌরভের জন্য অর্ধেকটা রেখে দেবো। ছানা পোড়াটা এর আগেও আমি বহুবার খেয়েছি, তবে ছানা পোড়াটা আমার ততটা ফেভারিট নয়, তাই আমি ট্রাই করছি না। সৌরভেরও কিন্তু অতটা ভালো লাগে না, মিষ্টিগুলো অসাধারণ লাগে। আরো নেব, এটা আগে খেয়ে নি। সমুদ্র, অসাধারণ ভিউ, এই ভিউ দেখতে দেখতে মিষ্টি খাওয়ার মজাই আলাদা।
সামনে এই জলরাশি, এই দেখে কি নিজেকে আর সমুদ্রের পাড়ে আটকে ধরে রাখা যায়? ফাইনালি নেমে পড়লাম একদম জলে। এই মাত্র সমুদ্রের জলের ঢেউটা এসে পুরো পাটা ভিজিয়ে দিয়ে গেল। কি যে দারুণ দৃশ্য! পুরীতে যতবারই আসি না কেন, বছরে একবার করে তো আমি আসার চেষ্টা করি, যতবারই আসি মনে হচ্ছে প্রথমবার এসেছি। এত সুন্দর লাগে আমার। পুরীকে অন্যরকম ভাবে কিন্তু দেখা যায়। আর তোমরা বছরে যে কোনো টাইমেই আসো না কেন, পুরীতে এই পরিমাণে ভিড় কিন্তু লক্ষ্য করতে পারবে। কেউ কারো দিকে তাকাচ্ছে না, কে কি বলছে তাতে কোনো কান নেই। সকলে জলে নেমে নিজেদের মতো করে মজা করছে। আমিও বেশ খানিকক্ষণ এখানে কিন্তু থাকবো। জলের শুধু কালারটা একটু দেখো, কি দারুণ লাগছে। আকাশ আর সমুদ্র মিলেমিশে যেন একদম একাকার। বেশ খানিকক্ষণ সময় কাটাবো। জলটা কিন্তু বেশ ঠান্ডা, সূর্যের তাপও আছে, তেমনি জলটাও ঠান্ডা, মানে স্নান করে খুব মজা পাবে। ফ্যামিলির সাথে কোথাও গিয়ে ঘোরাটা বা কোনো নতুন জায়গায় ট্রিপ করাটা আমার মনে হয় সেই জায়গাটার সাথে এক আলাদা রকমের অভিজ্ঞতা জড়িয়ে যায়। অনেক কিছু স্মৃতি আমরা বাড়িতে নিয়ে ফিরি। ছেলেগুলো যে মজা করছে এটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। কি জলের ঢেউ দেখেছো? ঋষি, তুমি ভয় পাচ্ছ না? হ্যাঁ, ভয় পাচ্ছ? ওদিকে বলো, ভয় পাচ্ছ? বাবা ভয় পাচ্ছি। তবে বেশি জলে কিন্তু আমরা যাইনি, আমরা অল্প জলেই রয়েছি, কারণ ছেলে দুটো আছে। ঋষুর অবস্থা দেখো, এই দেখো। আমার আর কারো প্রয়োজন নেই, আমার ছেলে দুটো যা হয়েছে ওদের সাথে মজা করতে করতেই আমার দিন কভার হয়ে যায়। দিনের বেলা সমুদ্র সৈকতে কাটানো সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করেছি। আমার তো ভীষণ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। অনেকক্ষণ ধরে জলে নেমে মজা করলাম। জল থেকে উঠে যেতে ইচ্ছে করছে না, তবে উঠে যেতে হবে কারণ ছেলে দুটো সাথে আছে। আমারই ঠান্ডা ঠান্ডা লাগছে, ছেলেগুলোরও ঠান্ডা লেগে যাবে। পুরো ভিজে গেছি আমি। এইবারে সমুদ্র সৈকতকে আপাতত টাটা বাই বাই জানিয়ে সোজা চলে যাব হোটেলের দিকে। ফ্রেশ হব, ছেলেগুলোকে ফ্রেশ করাবো, তারপরে আবারও তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে পুরুষোত্তম গৌরিয়া মঠ থেকে সোজা হাঁটা পথে চলে এসেছি পুরীর জগন্নাথ মন্দিরে। মন্দির প্রাঙ্গণের ঠিক সামনের দিকের এরিয়াতেই এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। আমি হাঁটা পথে এসেছি বলে যে তোমাদেরকেও হাঁটা পথে আসতে হবে এর কোনো মানে নেই। তোমরা চাইলে টোটো ধরেও আসতে পারো। আসার পথে কিছু টোটো ড্রাইভার দাদাদের সাথে কথা বললাম, তারা কিন্তু 150 টাকা করে চাইছিল। যদি তোমরা একটু বার্গেনিং করো, মোটামুটি 100 টাকাতেই তোমরা কিন্তু শ্রী পুরুষোত্তম গৌরিয়া মঠ থেকে মন্দির প্রাঙ্গণের সামনে পৌঁছে যেতে পারবে। তবে বন্ধুরা, আমি যে রাস্তাটা ধরে মন্দির প্রাঙ্গণের সামনে এলাম, সবার প্রথমেই পড়বে কিন্তু পশ্চিম দ্বার। চলো সামনের দিকে, এখানে কিন্তু মন্দির প্রাঙ্গণে ভিজিট করার গেট দেখা যাচ্ছে। এই গেটটা দিয়ে মন্দির প্রাঙ্গণের যে পুরো এরিয়াটা রয়েছে তার ভেতরে এন্ট্রি করব। ভারতের উড়িষ্যা রাজ্যের বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত পুরী শহর। আর পুরী মানেই জগন্নাথ দেবের মন্দির, যার কারণে পুরো পুরী শহরটাই পরিচিতি লাভ করেছে। 4 ধামের মধ্যে এক অন্যতম গুরুত্বপূর্ণ ধাম হলো জগন্নাথ মন্দির। পুরীর জগন্নাথ মন্দিরের এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পশ্চিম দ্বারের একদম ঠিক সামনে। সামনের দিকেই দেখা যাচ্ছে সুবিশাল পশ্চিম দ্বার। পশ্চিম দ্বারের নাম রয়েছে বাঘ্রদ্বার, অনেকে বলে বাগদ্বার। এই পশ্চিম দ্বার দিয়েও তোমরা কিন্তু মন্দির প্রাঙ্গণের ভেতরে ভিজিট করতে পারবে। তবে এই যে দ্বারগুলো রয়েছে বা দরজাগুলো রয়েছে তার ঠিক বাইরের দিকের যে এরিয়াগুলো রয়েছে খুব সুন্দর করে কিন্তু সাজানো গোছানো। পশ্চিম দ্বারের ঠিক দু সাইডেই রয়েছে ব্যারিকেড, যার ভেতরে সকলেই লাইন দিয়ে দাঁড়িয়ে মন্দির প্রাঙ্গণের ভেতরে ভিজিট করছে। এই যে পশ্চিম দ্বার রয়েছে, পশ্চিম দ্বার থেকে এখন আমি কিন্তু পুরো যতগুলো দ্বার রয়েছে বা প্রবেশদ্বার রয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের বাইরের দিক থেকে পুরো এরিয়াটাই ঘুরবো এবং পরিক্রমা করব। প্রত্যেকটা প্রবেশদ্বারের কি নাম রয়েছে,
প্রবেশদ্বারগুলোর সামনে ঠিক ভিউ কেমন সেই সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করার চেষ্টা করব এবং তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। বৈষ্ণব ধর্মাবলীদের কাছে পুরীর জগন্নাথ মন্দির হলো এক অন্যতম ও পবিত্র তীর্থস্থান। এই মন্দিরের মূল দেবতা হলো বিষ্ণুর রূপ জগন্নাথ, সাথে রয়েছে বলরাম ও সুভদ্রা। কোনো রকম ধাতু কিংবা পাথরের বদলে শুধুমাত্র নিম কাঠ দিয়ে এই মন্দিরের বিগ্রহ তৈরি করা হয়েছে। মন্দির ঘিরে রয়েছে ছোট বড় প্রচুর ইতিহাস। মন্দির প্রাঙ্গণের চূড়ার ঠিক ওপরের দিকটা হলো নো ফ্লাই জোন। কোনো রকমের পাখি বিমান কোনোটাই উড়ে যায় না। মূলত আমরা জানি হাওয়ার বেগ যেদিকে থাকে সেদিকে যে কোনো জিনিস খুব সহজে উড়ে যায়। তবে পুরীর জগন্নাথ মন্দিরের একদম চূড়ার ওপরে রয়েছে ধ্বজা, যেটা হাওয়ার বেগের ঠিক উল্টো দিকে উড়তে থাকে। পুরীর জগন্নাথ মন্দিরে ধ্বজা তোলার যে সুন্দর মুহূর্ত তোমরা যদি ক্যাপচার করতে চাও এবং সেই মুহূর্ত নিজের চোখে দেখতে চাও, অবশ্যই চেষ্টা করবে বিকেলবেলা 4টে থেকে 5টার মধ্যে মন্দির প্রাঙ্গণে ভিজিট করার। কারণ বিকেলবেলা কিন্তু সেই ধ্বজা তোলাটা তাহলে তোমরা মন্দির প্রাঙ্গণে এসে খুব সুন্দরভাবেই দেখতে পারবে। আজকে যেরকম আমি মন্দির প্রাঙ্গণে এসেছিলাম সেই সময় কিন্তু দেখেছিলাম মন্দির প্রাঙ্গণের চূড়ার ওপরে হলুদ রঙের ধ্বজাটা উঠছিল, আর এই মাত্র কিন্তু ধ্বজা তোলা হলো, যেটা কিন্তু হলুদ কালারের ধ্বজাটাকে নামিয়ে লাল কালারের ধ্বজা লাগানো হলো। সেই মুহূর্তটা খুব সুন্দরভাবে ক্যাপচার করার চেষ্টা করেছি। বুঝতেই পারছো এত বড় উঁচু মন্দিরের চূড়া, আর সেই ওপর প্রান্তে রয়েছে কিন্তু ধ্বজা। ক্যামেরা বন্দি করা যতটা সম্ভব হয়েছে ততটাই কিন্তু আমি করতে পেরেছি। আশা করছি এই মুহূর্তটা দেখলে পরে তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তবে আজকে যেরকম ঠিক বিকেলবেলা 4:47 ধ্বজাটা কিন্তু তোলা হলো। তোমরা মোটামুটি এই 4টে থেকে 5টার মধ্যে মন্দির প্রাঙ্গণে চলে আসবে, তাহলে খুব সুন্দরভাবে এই মুহূর্তটা ক্যাপচার করতে পারবে। এখন আমি মন্দির চত্বরের ভেতরে ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি, পুরো এরিয়াটা দেখো কত সুন্দর করে সাজানো গোছানো। এখানে বসার ব্যবস্থা রয়েছে, পানীয় জলের ব্যবস্থা রয়েছে। আর এই দিকে যদি তোমরা তাকাও, মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার জন্য প্রবেশদ্বার যে রয়েছে, প্রবেশদ্বার রয়েছে সেই প্রান্তে। ওই যে সাদা রঙের চূড়াটা দেখা যাচ্ছে, কিন্তু লাইনটা দেখো, সেই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত লাইন। যারা লাইনে দাঁড়িয়ে রয়েছে তারা কতক্ষণে মন্দির প্রাঙ্গণে ভিজিট করতে পারবে আর জগন্নাথ দেবকে দর্শন করতে পারবে সেটা আমার তো জানা নেই। তবে লাইনে দাঁড়িয়ে থাকার মধ্যেও কিন্তু এখানে আলাদা রকম মজা রয়েছে। সবার মনেই এখানে আলাদা রকম এক্সাইটমেন্ট থাকে যে কতক্ষণে জগন্নাথ দেবকে দর্শন করব। আমার তো মনে হয় বেশ ভালোই লাগবে। মন্দির চত্বরের ভেতরে জগন্নাথ দেবের মূল মন্দির ছাড়াও রয়েছে ছোট বড় মিলিয়ে প্রচুর মন্দির। পুরীর জগন্নাথ মন্দিরের একদম ঠিক ভেতরের দিকে যদি তোমরা প্রবেশ করতে চাও, 4খানা কিন্তু মেন প্রবেশদ্বার রয়েছে। 4টি প্রবেশদ্বারের আলাদা আলাদা নাম রয়েছে এবং 4টি প্রবেশদ্বারের আলাদা আলাদা কিন্তু ঐতিহ্য রয়েছে, ইতিহাস রয়েছে। তবে বন্ধুরা, 4টি যে প্রবেশদ্বার রয়েছে এই 4টি প্রবেশদ্বারই কিন্তু ব্যবহার করা হয় মন্দির প্রাঙ্গণে ভিজিট করার জন্য। এবং এই প্রবেশদ্বারগুলো ঠিক বাইরের দিকে তোমরা কিন্তু বিনামূল্যে জুতো রাখার, ব্যাগ রাখার কাউন্টার পেয়ে যাবে। তাছাড়াও প্রবেশদ্বারগুলোর একদম ঠিক উল্টো দিকেই তোমরা দেখতে পারবে মহিলা এবং পুরুষদের জন্য উভয় আলাদা আলাদা ওয়াশরুমের ব্যবস্থা। তোমরা যদি সাথে ফোন, ক্যামেরা, তাছাড়াও চামড়ার কোনো রকমের জিনিস নিয়ে আসো, নেশাজাতক দ্রব্য তোমাদের সাথে থাকে, তোমরা কিন্তু সমস্ত কিছু আগে জমা করবে কাউন্টারগুলোতে। তারপরে শুধুমাত্র তোমাদের সাথে থাকার টাকা পয়সা নিয়েই মন্দির প্রাঙ্গণের ভেতরে ভিজিট করবে। প্রচুর ভিড় যেহেতু মন্দির প্রাঙ্গণে, সারাক্ষণ অ্যানাউন্সমেন্ট করছে। যদি তোমাদের সাথে এমন কোনো দরকারি জিনিস থাকে বা সোনা গয়না যদি তোমরা ক্যারি করে থাকো, একটু সাবধানে থাকবে। কারণ তোমরা বুঝতেই পারছো ভালো মানুষের ভিড়ে কিন্তু খারাপ মানুষও থাকতে পারে, নিজেরা একটু কেয়ারফুল হয়ে থাকবে। তবে মন্দির প্রাঙ্গণ আশা করছি ঘুরে দেখতে তোমাদের বেশ ভালো লাগবে। যেহেতু সন্ধে হয়েই আসছে, চারিদিকে কিন্তু খুব সুন্দর আলো জ্বলে উঠেছে, দেখতেও বেশ ভালো লাগছে। প্রত্যেকটা প্রবেশদ্বারের সামনেই কিন্তু যে এরিয়াগুলো রয়েছে সেই এরিয়াগুলো একটু অন্যরকম করেই সাজানো গোছানো। আর প্রত্যেকটা প্রবেশদ্বারের বাইরেই তোমরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাবে। আচ্ছা, তোমরা চাইলে পরে বিনামূল্যে কিন্তু এখানে তোমাদের সাথে থাকা ব্যাগ, ফোন রেখে দিতে পারো। বাইরের দিকেও কিন্তু আলাদা কাউন্টার রয়েছে যেখানে তোমরা টাকা দিয়ে তোমাদের সাথে থাকা জিনিসপত্র রেখে দিতে পারো। আমি বলবো বেটার অপশন মন্দির প্রাঙ্গণেই কিন্তু এই জিনিসগুলো রাখার। এবং মন্দির প্রাঙ্গণে যে তোমরা জিনিসগুলো রাখবে কাউন্টারে, তোমাদেরকে কিন্তু একখানা টোকেন দেবে। সেই টোকেনটা অবশ্যই সাবধানে রাখবে। টোকেন হারিয়ে গেলে কিন্তু জিনিসগুলো পেতে একটু অসুবিধে হতে পারে। কারণ ভিড়ের মধ্যে তোমরা যাবে, যতই ভিড়ে যাও না কেন টোকেনটা একটু সামলে রাখার চেষ্টা করবে।
মন্দির চত্বরের বাইরে দিয়ে পুরো পরিক্রমা করতে করতে ফাইনালি এসে দাঁড়ালাম হস্তিদ্বারের একদম ঠিক সামনে, যাকে বলা হয় হাতির দরজা। লোকমুখে কিন্তু এই প্রবেশদ্বার উত্তর দ্বার হিসেবেই বেশি পরিচিত। ব্যাক সাইডে দেখা যাচ্ছে সুবিশাল এই কিন্তু উত্তর দ্বার। তবে বন্ধুরা, এর আগের বছর যখন আমি পুরীতে এসেছিলাম, পুরী ভ্রমণ করেছিলাম, মন্দির চত্বরের বাইরে কিন্তু প্রচুর পরিমাণে পান্ডা কিংবা পুরোহিতদের একখানা আনাগোনা ছিল। তবে এই বছর কিন্তু সেই জিনিসটা দেখলাম একটু কম রয়েছে, তাই তোমরা খুব ভালো করে মন্দির চত্বর ঘুরে দেখে নিতে পারবে। তবে একবার আমি তোমাদের অবশ্যই বলবো, দর্শন তো করবে, কিন্তু মন্দিরের যে বাইরের দিকের এরিয়াটা রয়েছে, পুরো প্রবেশদ্বারের বাইরের দিকের এরিয়াটা কিন্তু একটু পরিক্রমা করবে, দেখবে তোমাদের বেশ ভালো লাগবে। পূর্বদ্বারের সামনে এখনো গিয়ে পৌঁছাইনি, তবে ভিড়টা তোমরা দেখে বুঝতেই পারছো যে এখানে কিন্তু অন্যান্য প্রবেশদ্বারগুলোর থেকে তুলনামূলক ভিড়টা অনেকটাই বেশি। সিংহদ্বার বা পূর্বদ্বারের ঠিক উল্টো দিকেই তোমরা দেখতে পারবে কিন্তু সিংহদ্বার পুলিশ স্টেশন। কারো যদি কোনো রকম সমস্যা হয়, তোমরা কিন্তু পুলিশ স্টেশনে গিয়ে যোগাযোগ করতে পারো। সিংহদ্বারের ঠিক উল্টো দিকেই তোমরা দেখতে পারবে ছোট ছোট অনেকগুলো কাউন্টার, যেখানে তোমরা টাকা দিয়ে রাখতে পারবে ব্যাগ এবং ফোন, জুতো। তোমরা চাইলে ব্যবহার করতে পারো। আমি তো মন্দির প্রাঙ্গণের ভেতরেই রেখেছি। আমি এখন ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই রাস্তা দিয়ে কিন্তু গাড়ি ঘোড়া যাওয়া আসা করছে, শুধুমাত্র বাইকই দেখছি আমি যাওয়া আসা করছে। আর এই যে ব্যারিকেডটা রয়েছে, ব্যারিকেডটার ভেতরের যে মন্দির প্রাঙ্গণের এরিয়াটা রয়েছে, সেখানে কিন্তু টুরিস্ট এবং ভক্তরা ছাড়া কোনো গাড়ি অ্যালাউ নেই। শুধু তোমাদেরকে ভেতরে গেলে পরে পায়ে হেঁটেই ঘুরে দেখে নিতে হবে। কতটা পরিমাণে নয়েজ বুঝতেই পারছো। আমি শুধু এই জায়গার ভিউটা দেখে ভাবছি, এখন যদি এই পরিমাণে ভিড় আমাকে দেখতে হয়, যদি রথের সময় আসি, তাহলে কতটা পরিমাণে ভিড় হতে পারে, তোমরা নিজেরাই আন্দাজ করে নাও। সকলেই আর কি ছবি তুলতে ব্যস্ত, বুঝতেই পারছো। ফাইনালি এসে দাঁড়ালাম আমি পূর্বদ্বারের ঠিক সামনে। সামনের দিকেই দেখা যাচ্ছে সুবিশাল পূর্বদ্বার, যাকে বলা হয়ে থাকে সিংহদ্বার। প্রত্যেকটা যে প্রবেশদ্বার দেখালাম, বুঝতেই পারছো এখানে ভিড়টা দেখে যে কতটা পরিমাণে এখানে ভিড়টা বেশি রয়েছে। ভোরবেলা সকলেই কিন্তু 4টে থেকে 4:30-এর মধ্যে এসে দাঁড়িয়ে পড়ে লাইনে দর্শন করার জন্য। সকালবেলা ঠিক 7টার সময় মন্দিরের প্রবেশদ্বার খোলা হয়, তখন থেকেই তোমরা কিন্তু জগন্নাথ দেবকে দর্শন করতে পারবে। মন্দিরের গেট খোলা থাকে এবং দর্শন করা যায় রাত্রিবেলা 11টা থেকে 11:30 পর্যন্ত। ভোরবেলা থেকে শুরু করে রাত্রি 11:30 পর্যন্ত সিংহদ্বারের সামনে এই পরিমাণে ভিড় তোমরা লক্ষ্য করতে পারবে। তাই তোমরা যদি একটু তাড়াতাড়ি করে গিয়ে দর্শন করতে চাও, তাহলে তোমরা চেষ্টা করবে রাত্রি 8:30 থেকে 9টার পরে এসে লাইনে দাঁড়ানোর। তাহলে ভিড় তো থাকবে, একটু তাড়াতাড়ি গিয়ে কিন্তু তোমরা দর্শনটা করে আসতে পারবে। তোমরা যদি ভোরবেলার দিকেও আসো, এই পরিমাণের ভিড় দেখতে পারবে। তোমরা যদি বিকেল বেলাও আসো, এই পরিমাণের ভিড় তোমরা লক্ষ্য করতে পারবে। এবারে পুরোটাই তোমাদের ওপরে, তোমরা কখন এসে দর্শন করতে চাইছো। তবে সিংহদ্বার কিন্তু সব থেকে বেশি ব্যবহার করা হয় মন্দির প্রাঙ্গণের ভেতরে প্রবেশ করানোর জন্য। এইখান থেকে দাঁড়িয়ে একখানা জিনিস না দেখালে বড্ড ভুল করব। সিংহদ্বারের ঠিক উল্টো দিকে কিন্তু প্রচুর লাইট রয়েছে, সেই লাইটের ফোকাস গুলো গিয়ে পড়েছে সামনের দিকে সিংহদ্বার, এবং মন্দিরে যে চূড়াটা রয়েছে, চূড়ার ওপরে যে ধ্বজাগুলো উঠছে, সেই ধ্বজার ওপরে এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো। চেষ্টা করবো এই সুন্দর যে ভিউটা রয়েছে সেটা ক্যাপচার করার। পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার কাঠের মূর্তি প্রতি 12 থেকে 19 বছর অন্তর অন্তর পরিবর্তন করে নতুন করে তৈরি করা হয়। এসে পৌঁছালাম আমি অশ্বদ্বারের একদম ঠিক সামনে, যাকে বলা হয় ঘোড়ার দরজা। সকলে কিন্তু এই প্রবেশদ্বারকে দক্ষিণ প্রবেশদ্বার নামেই বেশিরভাগ চিনে থাকে। ব্যাক সাইডে দেখা যাচ্ছে সুবিশাল এই দক্ষিণ প্রবেশদ্বার। প্রবেশদ্বারের ঠিক বাইরের দিকে সামনে তাকালেই তোমরা দেখতে পারবে বড় বড় দুখানা কিন্তু ঘোড়ার মূর্তি রয়েছে বা স্ট্যাচু রয়েছে, ভীষণ সুন্দর লাগছে। মন্দির প্রাঙ্গণে ভিজিট করার জন্য যে কটা 4টি আর কি প্রবেশদ্বার যে দেখালাম, 4টি প্রবেশদ্বারের মধ্যে থেকে যে কোনো একটি প্রবেশদ্বার দিয়ে মন্দির প্রাঙ্গণে ভিজিট করতে পারো। তবে অশ্বদ্বার দিয়ে যদি তোমরা মন্দির প্রাঙ্গণে ভিজিট না করো, চেষ্টা করবে একবার হলেও এখানে কিন্তু আসার। কারণ এই যে অশ্বদ্বার রয়েছে, পাশেই তোমরা দেখতে পারবে ছোট্ট একখানা হনুমানজির মন্দির রয়েছে, যেখানে হনুমানজি বিরাজমান। ভীষণ সুন্দর মূর্তি, একবার এসে তোমরা দর্শন করে যাবে। দক্ষিণ প্রবেশদ্বারের ঠিক সামনের দিকের এরিয়াটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো, যেখানে বসার ব্যবস্থা রয়েছে, বিনামূল্যে জুতো রাখার ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর গার্ডেন এরিয়া তোমরা দেখতে পারবে। দক্ষিণ প্রবেশদ্বার ঘুরে ফাইনালি আমার কিন্তু মন্দির পরিক্রমা কমপ্লিট হলো। মন্দির তো ঘুরে দেখলাম,
সন্ধেবেলা পুরীর সমুদ্র সৈকত ঠিক কিভাবে সেজে ওঠে সেটাও একটু দেখাতে হবে, তাই সোজা এবারে সমুদ্র সৈকতের দিকেই এগিয়ে যাব। মন্দির প্রাঙ্গণে ভিজিট করে যারা জগন্নাথ দেবকে ভালো করে দর্শন করতে পারবে না, তারা সমুদ্র সৈকতের উল্টো দিকে একদম স্বর্গদুয়ারের পাশেই সরু একখানা গলি রয়েছে, যেখানে ভীষণ সুন্দর একখানা মন্দিরে বিরাজমান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দর্শন করে নিতে পারো। মন্দির চত্বরের সামনে থেকে হাঁটা পথে চলে এসেছি পুরীর সমুদ্র সৈকতে। দিনের বেলা যখন তোমরা পুরীর সমুদ্র সৈকতে আসবে, ছোট্ট একখানা মার্কেট তো দেখতেই পারবে, তবে দিনের বেলা থেকে তুলনামূলক বিকেলের পর থেকে সমুদ্রের পাড়ে কিন্তু বিশাল বড় মার্কেট বসে। পুরো মার্কেটটা তোমরা ঘুরে দেখবে, এখানে প্রচুর রকমের কিন্তু জিনিস পাওয়া যায়। সেটা হাতে পরা শাখা বলো, শঙ্খ বলো, জামা কাপড়, জুয়েলারি, প্রচুর জিনিস রয়েছে, বাসনপত্র। তোমাদের যদি এই পুরো মার্কেট এরিয়া ঘুরে কিছু পছন্দ হয়ে থাকে, অবশ্যই বলবো একটু দরদাম করে তোমরা কিনে নিতে পারো। এখন আমি ঠিক যেখানে রয়েছি, এখানে কিন্তু প্রচুর জুয়েলারির দোকান পরপর রয়েছে। এইখানে দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু সামুদ্রিক জিনিস রয়েছে, যেখানে প্রচুর রকমের জিনিস তোমরা পেয়ে যাবে। তার সাথে কিন্তু মালা রয়েছে, ব্রেসলেট রয়েছে, শঙ্খ দেখা যাচ্ছে। আর এই জিনিসটা, এগুলো কিন্তু শঙ্খেরই আংটি। আচ্ছা দাদা, শঙ্খগুলো কেমন দাম রয়েছে? আচ্ছা, 200, 300, 400, 500-র মধ্যে তোমরা প্রচুর কিন্তু শঙ্খ দেখতে পারবে। এখানে রয়েছে প্রচুর জুয়েলারি, পছন্দ হলে পরে তোমরা কিনে নিতে পারো। কাঠের মালা পাওয়া যাচ্ছে, মানে বিশাল বড় মার্কেট। শুধু যে এরকম তোমরা মার্কেট দেখতে পারবে তাই নয়, তোমরা কিন্তু খাবার দাবারেরও মার্কেট দেখতে পারবে, যেখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক কিন্তু মাছগুলো পাওয়া যায়। তোমরা চাইলে পরে সেই মাছগুলো কিন্তু ভাজা করিয়ে নিয়ে খেতে পারো। চপ পাওয়া যাচ্ছে, মানে সন্ধেবেলার এই মার্কেট এরিয়াটা কিন্তু ভীষণ জমজমাট। দিনের বেলা তোমরা পুরীর সমুদ্র সৈকতে আসলে পরে এক অন্যরকম ভিউ দেখতে পারবে, সন্ধেবেলা আসলে পরে অন্য রকমের ভিউ কিন্তু চোখে পড়বে। পুরীর সমুদ্র সৈকতে এসে শুধুমাত্র মার্কেট এরিয়া ঘুরে দেখবে, জিনিস কেনাকাটা করবে আর খাবার দাবার খাবে না, তা তো হতেই পারে না। পুরীর সমুদ্র সৈকতে রয়েছে প্রচুর খাবার দাবারের দোকান। মোমো, চাউমিন, এগরোল তোমরা তো দেখতেই পারবে। তার সাথে সামুদ্রিক মাছের রয়েছে বিভিন্ন রকমের অপশন, রয়েছে তার বিভিন্ন রকমের রেসিপি। তোমরা চাইলে তোমাদের মন পছন্দ খাবার এখান থেকে খেয়ে নিতেই পারো। এমনকি মেন রোডের পাশেই রয়েছে বিভিন্ন ছোট বড় জামা কাপড়ের দোকান, ছোট বড় রেস্টুরেন্ট, হোটেল। তোমরা চাইলে সেইখান থেকেও খাবার দাবার খেতে পারো, জিনিসপত্র কেনাকাটি করে নিতে পারো। পুরী ভ্রমণে আসবে, সমুদ্রের জলে গা ভাসাবে, জগন্নাথ দেবের দর্শন করবে, আর বাড়ির সকলের জন্য খাজা কিংবা গজা নিয়ে যাবে না, তা তো হতেই পারে না। মন্দির চত্বরের আশেপাশে, সমুদ্র সৈকতের আশেপাশে এবং স্বর্গদুয়ারের আশেপাশে প্রচুর খাজা কিংবা গজার দোকান তোমরা দেখতে পারবে। বিভিন্ন দামের, বিভিন্ন মানের কিন্তু খাজা পাওয়া যায়। আমি প্রত্যেকবার পুরীতে আসলে পরে প্রত্যেকবারই আমি কিন্তু কাকাতুয়ার খাজার দোকান থেকে খাজা কিনে নিয়ে যাই। তোমাদেরকে আমি জোর করব না যে তোমরা এসে কাকাতুয়া থেকেই খাজা কেনো, প্রচুর দোকান রয়েছে। প্রত্যেকটা দোকানে যাবে, তোমরা খাজা টেস্ট করবে, যেখানকার খাজা তোমাদের সব থেকে বেশি ভালো লাগবে সেইখান থেকেই তোমরা কিন্তু খাজা কিনে নিয়ে যেতে পারো। আমি যেহেতু কাকাতুয়া থেকে খাজা কিনি, তাই তোমাদেরকে এই ইনফরমেশনটা দিয়ে দিলাম। এখান থেকে খাজা নিলে পরে মোটামুটি খাজাটা তোমরা ভালোই পাবে। শুধুমাত্র কাকাতুয়ার দোকানে 200 টাকা কিলো খাজা বিক্রি হয়। তাছাড়াও তোমরা যারা কম টাকা খরচা করে সকালের জলখাবার খেতে চাইছো, অনায়াসে এখান থেকে সকালের জলখাবার কমপ্লিট করতে পারো। রুমে গিয়ে ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি রাতের খাবার কমপ্লিট করার জন্য। প্রচুর জোরে খিদে পেয়ে গিয়েছে। তোমরা চাইলে কিন্তু পুরুষোত্তম গৌরিয়া মঠ থেকেও রাতের খাবার এবং দুপুরের খাবার খেয়ে নিতে পারো। আগে থেকেই ঠিক করে রেখেছিলাম আজকে বাইরে থেকেই রাতের খাবারটা কমপ্লিট করব। বসে রয়েছে এখন আমি এই মুহূর্তে মমতা রেস্টুরেন্টে। লোকেশনটা একটু বলি, স্বর্গদুয়ার এবং কাকাতুয়ার ঠিক মাঝামাঝি এরিয়াতে একদম রাস্তার পাশেই রয়েছে মমতা রেস্টুরেন্ট। আর এখানে আজকে কিন্তু আমি রাতের খাবার নিয়েছি ভেজ থালি, সাদা ভাত, পাঁপড় ভাজা, ডাল, আলু পোস্ত, রয়েছে ঢোকার তরকারি আর আচার। এই দিয়েই রাতের খাবার কমপ্লিট করব। খেয়ে দেখি খেতে কেমন হয়েছে। নিরামিষ এবং আমিষ দু ধরনের খাবারই এই হোটেলে পাওয়া যাচ্ছিল। আমি যেহেতু নিরামিষ খাবার নিয়েছিলাম, দাম পড়েছিল 110 টাকা। তবে খাবারের কোয়ালিটি বেশ ভালো ছিল। পুরীতে মোটামুটি যতগুলো হোটেল রয়েছে প্রত্যেকটাতেই থালি সিস্টেম খাবার পাওয়া যায়, মিল সিস্টেম কোথাও পাওয়া যায় না। মানে প্লেটে যা থাকবে, পরে এক্সট্রা কিছু প্রয়োজন হলে তোমাদেরকে এক্সট্রা টাকা পে করে কিনতে হবে। হয়তো খাবারের দামটা একটু কম বেশি হতে পারে। পুরুষোত্তম গৌরিয়া মঠে তোমরা যদি খাও তাহলে পেট ভরে খেতে পারবে।
রাতের খাবার খেয়ে সোজা রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে সকালবেলা। গুড মর্নিং বন্ধুরা, একদম ভোরবেলা দ্বিতীয় দিনে রেডি হয়ে সোজা চলে এসেছিলাম পুরীর সমুদ্র সৈকতে। সবার প্রথমে এসে সানরাইজটা অসাধারণ ভাবে দেখেছি। যা দেখেছি সেই সুন্দর মুহূর্তটা ক্যাপচার করেছি এবং ক্যামেরা বন্দি করেছি, আমার ভিডিওর মাধ্যমেও তোমরা দেখতে পারবে। অসাধারণ দৃশ্য। ভোরবেলা থেকেই কিন্তু আমি এখানে বসে রয়েছি, বেশ অনেকক্ষণ হয়ে গেল। এখানে আমি চেয়ার ভাড়া করেছি, 1 ঘন্টার জন্য 30 টাকা করে কিন্তু নিচ্ছে। ভোরবেলার দিকেই কিন্তু সমুদ্র থেকে ছোট ছোট নৌকোগুলো মাছ ধরে নিয়ে আসে একদম ঠিক সমুদ্র সৈকতে। আর এই মাছগুলো কিন্তু প্রচুর পর্যটকরা কেনে এবং খায় রান্না বান্না করে। মোটামুটি যারা পুরী ঘুরতে এসে হলিডে রুম নিয়ে থাকে কিংবা এমনই জায়গায় রুম নিয়ে থাকে যেখানে রান্না করার ব্যবস্থা রয়েছে, তারাই মূলত এখান থেকে মাছ কিনে নিয়ে যায়, রুমে গিয়ে রান্না বান্না করে। ভাবতেই পারছো টাটকা টাটকা সমুদ্রের মাছ, কাঁকড়া, যেগুলো খেতে কতটা টেস্টি হবে। মাছগুলো কাটার জন্য মাসিরাও রয়েছে, 10 টাকা 20 টাকার বিনিময়ে মাছ কাঁকড়া তারা কেটেও দিচ্ছে। শুধু যে তোমরা রাতের মার্কেট ঘুরতে গেলেই দেখতে পারবে বিভিন্ন ধরনের সামুদ্রিক জিনিস, শাক, শঙ্খ, তা কিন্তু নয়। ভোরবেলাও এই নৌকোগুলোতে শাক, শঙ্খ বিক্রি হয়, একবার দেখে নিতে পারো। পুরীর সমুদ্র সৈকতে তোমরা তো এর আগেও জানতে যে হর্স রাইড হতো, ক্যামেল রাইড হতো। এই বছরের নতুন আকর্ষণ যেটা দেখলাম, স্পিড বোট কিন্তু চালানো হচ্ছে। স্পিড বোটটা নিয়ে যাওয়া হচ্ছে জলে। আর এই দিকে আমি দেখতে পেলাম 4 চাকা বাইকের মতো কিন্তু এই গাড়িগুলো, এই গাড়িতেও তোমরা রাইড নিতে পারো। পার পার্সন নেওয়া হচ্ছে 300 টাকা করে। আর হর্স রাইড যদি করো তাহলে কিন্তু বন্ধুরা তোমাদের খরচা হবে 200 মিটারের জন্য পার পার্সন 100 টাকা করে। বেশ অনেকক্ষণ ধরে পুরীর সমুদ্র সৈকতে আমি সময় কাটালাম। তবে মেন কথায় আসি, শ্রী শ্রী পুরুষোত্তম গৌরিয়া মঠের চেক আউট টাইম হলো সকালবেলা 7টা। অনেক সকাল সকাল আমি লাগেজ নিয়ে একদম চলে এসেছিলাম পুরীর সমুদ্র সৈকতে। এখানে বেশ অনেকক্ষণ সুন্দর সময় কাটালাম। আর আজকেই কিন্তু আমি পুরী স্টেশন থেকে ধরবো সকালবেলা 10টা 25-এর ধৌলি এক্সপ্রেস ট্রেন, যে ট্রেন ধরে সোজা রওনা দেব হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। হাওড়া স্টেশন থেকে আবার পৌঁছে যাব আমি আমার গন্তব্যস্থলে। তবে তোমরা যারা শ্রী শ্রী পুরুষোত্তম গৌরিয়া মঠে থাকতে চাইছো, আগে থেকে রুম বুক করতে চাইছো, ভিডিও স্ক্রিনে একখানা কন্ট্যাক্ট নাম্বার আমি কিন্তু শেয়ার করে দিলাম। তোমরা সেই কন্ট্যাক্ট নাম্বারে কথা বলে সরাসরি কিন্তু মহারাজ কিংবা ম্যানেজারের সাথে কথা বলে রুম বুক করে নিতে পারো। পুরী ভ্রমণের এই পুরো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে পরে লাইক করে দিও। আর নতুন বন্ধুরা যারা ভিডিওগুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করোনি, তারা চটজলদি করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকতে পারো। আর যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ। তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।